বলো, কেমন ছিল ওয়ার্কশিট? পেরেছো সবগুলো? হ্যাঁ স্যার, সবগুলোই করেছি, ওই প্রথমেরটা একটু সাজাতে পারিনি আর কি, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, হয়েছে ওয়ার্কশিট হ্যাঁ স্যার না আটকেছে? করছিলাম কিছু কিছু। আটকেছে। হ্যাঁ আটকেছে। ওই ইয়েগুলো কি ডেসক্রিপটিভ ওয়েতে লিখে লিখে করতে হবে? সিম্পলিফিকেশন ওই গুলো অ্যালজেব্রা টাইপের যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুটা সুযোগ থাকলে লিখলে ভালো। এবারে কি লিখবো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। হ্যাঁ স্যার আমি দেখছি ওই নাম্বার সিস্টেম বা নাম্বার টাইপের যেগুলো থাকছে সেইগুলোতে একটু বেশি সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন? হুম, কি সমস্যা বলো? মানে আগের ক্লাসে হুম, অ্যারিথমেটিক মানে কোর অ্যারিথমেটিক বলতে যেটা আমরা বুঝি, যেমন এই ধরুন এইচ সি এফ ইয়ে এইগুলো ঠিকঠাকই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, হয়তো হুম, একটু হুম, সমস্যা হচ্ছে। কিন্তু নাম্বার সিস্টেমটায় ওই যে লিখার ব্যাপারগুলো না, হুম, ওইটাই কিন্তু সমস্যা হচ্ছে আমার। হুম। চলো দেখি কিছু সুরাহা হয় কিনা। হ্যাঁ সুরাহা তো স্যার করতেই হবে। হুম, কারণ নাম্বার সিস্টেম আচ্ছা, থেকেই তো চারটা পাঁচটা কোশ্চেন দিয়ে দেয় দেখছি। এটাই তো ব্যাপার। হুম। লোকজন তো অতটা তলিয়ে শান্তি ভাবে দেয় না না। স্যার কোনো কিছুতে। হুম, কোনো জায়গাটা যদি একটু ধরুন ডান্ডা মেরে বেরোবো তাও উপায় নেই। হুম। চলো শুরু করে দিই। আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল, এটার বক্তব্যটা আগে জানি। বলা হচ্ছে, আউট অফ 5 কোয়েশ্চেন অন আ পেপার, 1/20th অফ স্টুডেন্ট আনসার অল দ্য কোয়েশ্চেন। মানে যতজন ছাত্রছাত্রীরা ছিলেন তাদের 1/20 সব প্রশ্নের উত্তর দিয়েছে, আর আরো 1/20 কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি। এইবারে এই দুপক্ষকে বাদ দিয়ে যেটা রইল অফ দ্য রেস্ট, 1/4 answered only 4 and 1/5 answered only 1 question. আচ্ছা, তাহলে বাকি যারা রইলো তাদের মধ্যে 1/4 লোকজন 4টে প্রশ্নের উত্তর দিয়েছে, আর 1/5 লোকজন একটা প্রশ্নের উত্তর দিয়েছে। যদি 24.5% অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আনসার্ড অনলি 3 কোয়েশ্চেন, তাহলে 200 অ্যান্ড 200 আনসার্ড অনলি 2। আচ্ছা, 200 জন যদি দুটো প্রশ্নের উত্তর দেয়, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট? আমাদের মাথা ঘেটে ঘেটে একসা হয়ে গেছে, তাই তো, এই প্রশ্নটা দেখে, নাকি পারা গেছে? হ্যাঁ স্যার, এমনি হয়েছে, মোটামুটি 400 এর মতন আসছে, কিন্তু সাজানোটাতে একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, চলো দেখা যাক। তাহলে প্রথম থেকেই আমরা শুরু করি, ধরি মোট ছাত্র সংখ্যা, অ্যাকচুয়ালি স্টুডেন্ট হয় শিক্ষার্থী, শিক্ষার্থী লেখো, সংখ্যা এক্স। তাহলে সব প্রশ্ন অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর দিয়েছে কজন? প্রশ্নানুসারে 5টি প্রশ্নের উত্তর দিয়েছে কজন? এখানেও এক্স ইজ নট ইকুয়াল টু 0 লিখে নেব। হ্যাঁ, শুনতে পাচ্ছ? বলছি 5টি প্রশ্নের উত্তর দিয়েছে কজন?
মোট 120 ছাত্রছাত্রী সংখ্যার 1/20 অংশ। তার এক্স এর 1/20। তাহলে x এর 1/20 x/20 জন। কোন প্রশ্নের উত্তর দেয়নি, তার মানে 0টি প্রশ্নের উত্তর দিয়েছে কতজন? আবার সেই x এর 1/20 অংশ, অর্থাৎ x/20 জন। সুতরাং বাকি শিক্ষার্থী সংখ্যা কত পড়ে রইল? বাকি শিক্ষার্থী সংখ্যায় ঢুকবো তার আগে আর কিছু কি টোটাল নাম্বার অফ স্টুডেন্টের সাথে রিলেটেড আছে? তাহলে তাকে আগে একটু নিয়ে বেরিয়ে আসি। আছে আছে 24.5% অফ টোটাল 24টা, নাম্বার অফ, স্যার। রাইট। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর যারা দিয়েছে তাদেরটাও এর সাথে রিলেটেড বলে এদেরকে একসাথে কম্বাইন করে দিই। 3টি প্রশ্নের উত্তর দিয়েছে 24.5% অফ এক্স। এক্স তার মানে কত? এক্স গুণ 49/2%, 49-এর 200, অর্থাৎ 49x/200 জন। ঠিক আছে? হ্যাঁ স্যার। একটুখানি আমি একটা কল অ্যাটেন্ড করে নিই, একটা সেকেন্ড একটু দাঁড়াও। হ্যালো, না আমি এখন ক্লাস নিচ্ছি, পরে বলবো। আজকে একটু সমস্যায় আছি, জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না না, 12টার মধ্যে হবে না, 12টার পরে। হুম 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 হুম। হ্যাঁ, এইবারে চলে আসি বাকির কেসে। 0 আর 5, এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার পরে বাকি স্টুডেন্ট কত রয়েছে? এই তো দেয়নি এমন শিক্ষার্থী সংখ্যা কত? প্রমিতা কিছু বলবি না? এক্স মাইনাস x/20 প্লাস x/20, তাহলে কত হচ্ছে? x/10। তাহলে x মাইনাস x/10 করলে 9x/10। এই অবধি হয়েছে? এখন হ্যাঁ 503 হয়েছে। এবারে একটি প্রশ্নের উত্তর দিচ্ছে তাহলে কতজন? না, এবার 4টি, তাই তো? প্রথমে 4টি দিয়েছে, তাহলে 4টি প্রশ্নের উত্তর দিচ্ছে কতজন? এই যে বাকি যে রইলো 9x/10, তার 1/4 অংশ, তাহলে 9x/40। 1/5 একটি প্রশ্নের উত্তর দেয়, একটি প্রশ্নের উত্তর দেয়, তাহলে 9x/10 ইন্টু 1/5, মানে 9x/50। তাহলে সব কটা হয়ে গেল এক্সেপ্ট দুটো, তাই তো? তাহলে 5টির
গল্প আমরা মিটিয়ে এসছি, শূন্যটির গল্প মিটিয়ে এসছি, তিনটির গল্প মিটিয়ে এসছি, চারটে একটা, তাহলে রইলো বাকি 2। তাহলে দুটো প্রশ্নের উত্তর দিয়েছে কজন? এক্স থেকে এতগুলো বাদ দিতে হবে, রাইট? ঠিক না? তাহলে সুতরাং দুটি প্রশ্নের উত্তর দেয় দেওয়া শিক্ষার্থী সংখ্যা এক্স থেকে বাদ যাবে। যেহেতু আমরা ওই দুটোকে একবারেই বাদ দিয়ে দিয়েছিলাম, আচ্ছা দরকার নেই, আমরা ভেঙে ভেঙেই করি। x/20 প্লাস x/20, 5টা গেল, 0টা গেল, তারপরে কত এসছে? 49x/200, 49x/200, এটা হচ্ছে 3টে। তারপরে এসছে 9x/40, 9x/50। এইটা আমাদের একটু করতে হবে। কত তাহলে হবে? এলসিএম কত? 200। এখানে 10x, 10x, 49x, 5 নং 45x, 4 নং 36x। তাহলে কত হলো? এক্স মাইনাস কত হচ্ছে রে? $69, আর এইদিকে হচ্ছে তোর 49 আর 36, এই 45 আর 36, কত হবে? হ্যাঁ রে, একটু বল, সবাই চুপ করে গেলি কেন? 150x হচ্ছে স্যার, 150। তাহলে 150x/200। সুখেন্দু, প্রমিতা কিছু বলছিস না কেন? স্যার 150 আসছে। তাহলে x/4, x মাইনাস 3x/4 করলে x/4। প্রশ্নানুসারে এটারই ভ্যালু দিয়েছে 200। সুতরাং আচ্ছা, অর দিয়ে x = 4 × 200, দ্যাট ইজ 800। আমার কাছে এটাই জানতে চেয়েছে। সুতরাং মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 800। 400 বলেছিলি, ভুল হয়েছে তো তাহলে প্রিয়তোষ? না স্যার, আমি না, না, 400 ওটা আমি বলিনি, আমার বলেছিলাম। হয়নি 400। আমি বলেছিলাম। তাহলে 800 হবে, কেমন? প্রমিতা করেছিস? শুনতে পাইনি। কি বললেন? আমিও শুনতে পাইনি। বলছি করেছিস এই অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে মাঝে মাঝে আচ্ছা, হ্যাঁ, তোর নেটওয়ার্কটা গন্ডগোল করছে। নে, কোয়েশ্চেন নাম্বার 2, একটু পার্টিসিপেট কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। A man has a rise of 12.5 in wage rate per hour, but there is a drop of 8% in number of hours worked per week. If his original weekly wage for a week for 50 hours was rupees 1200, find the percentage increase in total weekly wages. এটাও আশা করি পেরেছিস, এটা খুব একটা চাপের কিছু নয়। কিভাবে শুরু করব একটু বল, আউটলাইনটা দে। কি ধরবো?
প্রতি মাসে যখন ফুল কাজ করছে অর্থাৎ 50 ঘন্টা কাজ করছে তখন তার ওয়েজ বা পারিশ্রমিক কত ছিল? 1200 টাকা। 1200 টাকা। এখন তাহলে আমার লাগবে হচ্ছে ওয়েজ রেট। 50 ঘন্টা কাজ করার এগেনস্টে ও পাচ্ছে 1200 টাকা, 1 ঘন্টা কাজ করে কতটা পাবে আমার আগে সেইটা দরকার। তাহলে চলো ওটাই করো। লেখো পার উইক, প্রতি সপ্তাহে, বা একবারে লিখে দিতে পারো সাপ্তাহিক। পঞ্চাশ ঘন্টা কাজ করে তার পারিশ্রমিক হয় 1200 টাকা। সুতরাং সাপ্তাহিক 1 ঘন্টা কাজ করে তার পারিশ্রমিক হয় 1200/50। তাহলে 00 গেল, 24। 24 টাকা। এখন তার এই যে ওয়েজ রেটটা ছিল সেটা বেড়েছে কত? 12.5%। তাহলে আমরা লিখতে পারি 12.5%, এটা কি, ঘন্টা প্রতি পারিশ্রমিক পারিশ্রমিকের সহজ কথা কিছু হয়? তোর এত বড় বড় লিখছি তো। মজুরি মজুরি। লিখেছি আমি। হ্যাঁ, মজুরি, পারিশ্রমিক বা মজুরি, ঘন্টা প্রতি পারিশ্রমিক 12.5% বৃদ্ধি পাওয়ার পর, বৃদ্ধির পর নতুন মজুরি তাহলে 24 প্লাস 24-এর 12.5%, 12.5/100 কত হবে? এটা একটুখানি বল। 27। একদম। তাহলে 24 প্লাস 24 + 3। 24-এর 12.5% অ্যাকচুয়ালি হচ্ছে 1/8। আমরা পার্সেন্টেজের দিক থেকে জানি যেটা। তাহলে এত টাকা, 27 টাকা। এবারে গল্প হচ্ছে ওইদিকে ওয়ার্কিং আওয়ারে। ওয়ার্কিং আওয়ার ছিল কত সপ্তাহে? সাপ্তাহিক 50 ঘন্টা ছিল, 50 ঘন্টা, সেটা আবার রিডিউসড হয়েছে 8%। তাহলে হ্রাসের পর সাপ্তাহিক কার্য সময়, ওয়ার্কিং আওয়ার কত? 50 মাইনাস 50-এর 8%। কত হবে তাহলে? 50-এর 4, তাই তো? মানে 50 মাইনাস 4, 50 - 4। তাহলে 46 ঘন্টা। তাহলে এখন তার, তাহলে বর্তমানে তার টোটাল মজুরি কত? বর্তমানে তার সাপ্তাহিক মজুরি 27 × 46। একদম তাই, সাপ্তাহিক মজুরি 46 ঘন্টা ইন্টু 27 টাকা। তাহলে 27 গুণ 46 কত হচ্ছে? 1242। 1242 টাকা। whereas আগে তার সাপ্তাহিক মজুরি ছিল 1200 টাকা। সুতরাং 1200 টাকায় তার মজুরি বৃদ্ধি পেয়েছে
42 1242 মাইনাস 42, সরি 1242 মাইনাস 1200 অর্থাৎ 42 টাকা। সুতরাং তার শতকরা বৃদ্ধি তার সাপ্তাহিক মজুরির শতকরা বৃদ্ধি হলো 42/1200 আগেকারটা ইন্টু 100, 3.5%। সাথে 42 3.5, উত্তরে ওটাই লিখবো। তার সাপ্তাহিক মজুরি শতকরা সাপ্তাহিক মজুরি বৃদ্ধি পাবে। হয়ে গেল। পার্সেন্টেজের অঙ্কগুলো তো এগুলো এমনিতে আমরা যদি শর্টকাটে করি তো 2-5 সেকেন্ডে হয়ে যাবে, সমস্যা তো এখানে। ইলেকশনের অঙ্ক ছিল, পেরেছো? বলো, একটুখানি হেল্প করো আমায়। হ্যাঁ স্যার পেরেছি। In an election, 10% of enlisted voters did not cast their votes. আচ্ছা, 10 জন ভোট দিতে যায়নি 100-র মধ্যে, আর and at all 600 of the cast vote were cancelled. আচ্ছা, invalid vote হচ্ছে আবার 600টা। The winner won by a margin of 4080 votes by securing votes from 47% of enlisted voters. আচ্ছা, find the total number of enlisted voter and the number of votes secured by the loser. বাহ, ভালো অঙ্ক। প্রথম কথা, এমনিতে তো আমরা 100 ধরে আনন্দ করে 2-3 মিনিট 2-3 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি এটা, কিন্তু এখানে আমাদের ধরতে হবে এক্স, আর উপায় নেই। তাহলে কোনটাকে এক্স ধরবো? ভ্যালিড ভোটও এক্স ধরতে পারি, টোটাল ভোটও এক্স ধরতে পারি। টোটালটা ধরে এগোনোই ভালো, তাহলে স্টেপ ওয়াইজ যাবে, নাহলে আগে একটা প্রিসিডিং স্টেপ তৈরি হবে। তাহলে ধরি মোট ভোটার সংখ্যা, মোট এনলিস্টেড ভোটারকে আমরা বাংলায় কি লিখবো? তালিকাভুক্ত ভোটারের নথিভুক্ত। একদম, মোট নথিভুক্ত ভোটার সংখ্যা, ঠিক কথা। সংখ্যা x, where x is not equal to 0, যেখানে এই লেখাটা কিন্তু প্র্যাকটিস কর, আমি বারবার বলছি। যেহেতু মোট ভোটারের 10% ভোট দেয়নি, সুতরাং ভোটদাতার সংখ্যা x মাইনাস x এর 10%। 90%। একদম, তাহলে x মাইনাস x বাই 10, দ্যাট ইজ 9x বাই 10 জন। এখানে জন লিখে নি, তাহলে এতজন ভোট দিয়েছে। তাহলে টোটাল যা হিসেবপত্র হবে এই 9x বাই 10 কে নিয়েই হবে। তাহলে এর মধ্যে 600টা আবার ইনভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোট বা বৈধ ভোট কত? মোট বৈধ ভোট কত হবে? ঠিক, 9x/10 - 600। একদম,
মোট বৈধ ভোট 9x/10 মাইনাস 600t, এতটি বৈধ ভোট পড়েছে। এবারে বলছে চলে আসছে আমাদের এতে যে উইনার হয়েছে মার্জিনে, যে উইনার হয়েছে তার সম্পর্ক হচ্ছে এনলিস্টেড ভোটারের সাথে, মানে এক্স এর সাথে। তাহলে যে বিজয়ী হয়েছে, বিজয়ী প্রার্থী যিনি, প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা কত? 47% অফ এক্স। এক্স এর 47%, দ্যাট ইজ 47x/100। একদম। এইবারে দুজন যেহেতু কন্টেস্ট করছে, সুতরাং আমার টোটাল যে বৈধ ভোট তার থেকে মাইনাস হবে কতটা? মানে আমি পরাজিত প্রার্থীর বা যিনি হেরেছেন তার ভোটটা বের করতে চাইছি, বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট তো এটা, হুম। টোটাল ভ্যালিড ভোট হচ্ছে এটা, তাহলে পরাজিত প্রার্থী কতটা পেয়েছে? আচ্ছা, আমি এখানে লিখেছি যে বিজয়ী আর পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান যেহেতু 4080, তাহলে পরাজিত প্রার্থীর মোট ভোট হচ্ছে এটা থেকে 4080 বাদ দিয়েছি। মানে মার্জিনটা দিয়ে বাদ দিয়ে তারপরে ইকুয়েট করেছিস, তাই হ্যাঁ, তো? তারপরে ইকুয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাও করা যায়, আর আমরা প্রথমেও ইকুয়েট করতে পারি, যেটা সুবিধা মনে হয় কর। হ্যাঁ, ওটা করলে এক লাইন একটু কম হবে, নাহলে এইদিকে একটু চেহারাটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মার্জিনটাই লিখি। এবারে ভোট স্যার। ব্যবধান কত তাহলে? হ্যাঁ বল। স্যার একটা কোশ্চেন করছি, এই হুম। বিজয়ী প্রার্থী যে ভোটটা পেয়েছে এটা মোট বৈধ ভোটের উপরে তো পেয়েছে না না, মোট না, ভোটারের উপরে মোট পেয়েছে? ভোটার, এই যে এইটাই তো লিখেছে এখানে, মেনশন করেছে, যেটা সেই দিকে নজর রাখতে হবে আমাদের। এখানে দেখ কি আচ্ছা বলেছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, enlisted voters। 40% অফ এনলিস্টেড ভোটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে ভোটের ব্যবধান বিজয়ী আর পরাজিতের মধ্যে, জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান হচ্ছে 4080। 4080। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট, তার থেকে মার্জিনটা বাদ দিলেই পরাজিতর ভোট পাবো। সুতরাং হ্যাঁ, পরাজিত প্রার্থী কত পায়? পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোট হবে 47x/100 47x/100 মাইনাস 4080। বেশ, এবারে আমাকে ইকুয়েট করতে হবে, ফাইন্ড দ্য নাম্বার অফ টোটাল ভোটার চাই আর নাম্বার অফ লুজার। আচ্ছা, হুম। এবারে এই জিনিসটা আমার পরাজিত প্রার্থীর ভোট, আবার আমরা জানি টোটাল ভোট যেটা কাস্টেড হয়েছে সেটা হচ্ছে যিনি উইনার আর যিনি লুজার তাদের ভোটের সামেশন, অর্থাৎ মোট বৈধ ভোট ইকুয়াল টু জয়ী প্রার্থীর ভোট প্লাস পরাজিত প্রার্থীর ভোট। হুম। প্রাপ্ত ভোট। তাহলে টোটাল বৈধ ভোট কত পেয়েছিলাম আমরা? 9x/10 মাইনাস 600। সুতরাং 9x/10 মাইনাস 600
এটা ইকুয়াল টু জয়ী প্রার্থীর ভোট হচ্ছে 47x/100 আর পরাজিত প্রার্থীর x/100 মাইনাস 4080 একদম ঠিক। তাহলে এটা গেল। তাহলে এইটা আগে সিম্পলিফাই করি। 9x/10 মাইনাস 600, এখানে 100 এলসিএম 2 into 47x মাইনাস 4080। তাহলে আমি একটা কাজ করি, এইটাকে ওইদিকে নিয়ে যাই আর ওটাকে ওইদিকে নিয়ে যাই। তাহলে 47x/50 মাইনাস 9x/10 ইকুয়াল টু 4080 মাইনাস 600। ঠিক আছে, তাহলে এবার কত হবে? 50 আর এখানে 5 নং 45, 47x মাইনাস 45x ইকুয়াল টু 0843 3480। তাহলে কত হচ্ছে? x ইকুয়াল টু 2x/50 ইকুয়াল টু 3480, x ইকুয়াল টু 3480 ইন্টু 50/2। 87,000 আসছে। আচ্ছা 1740 87,000। তাহলে এইটা হচ্ছে মোট ভোটার সংখ্যা অর্থাৎ নথিভুক্ত ভোটার সংখ্যা। আর তাহলে লুজারের ভোট এইটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে এটাকে এই দিকে একটু লিখে নিই, জায়গা নেই যেহেতু, শেষ হয়ে গেছে। সুতরাং মোট নথিভুক্ত ভোটার সংখ্যা 87,000, x ইকুয়াল টু 87,000। সুতরাং পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোট equal to 47 into 87,000/100 মাইনাস 4080। কত আসছে রে এটা করে? 0000 কাট 810 36,810। 36,810। গুড, এতটুকু হলো। নেক্সট, এটা তো দুর্দান্ত অঙ্ক, বারবার আসে পার্সেন্টেজ চ্যাপ্টারের, এটা একদম খুব ফেভারিট। এইটার এমনি তোরা শর্ট মেথডে করতে পারিস। If the price of rice falls by 12.5%, a man can buy 9 kg of rice for eto than before. ও না, এইটা পার্সেন্ট নিয়ে তো করা যাবে। হ্যাঁ বল। 12.5% নিয়ে তো করতাম। হ্যাঁ 12.5%, কিন্তু আমি যে টাইপটা ভাবছিলাম এটা সেটা না, আমি ওইটা ভাবছিলাম সে বাজারে গেছে 25% হাইক হয়েছে বলে 200 টাকায় 8 কেজি বেশি পাচ্ছে। তাহলে ওই 8 কেজির দামটা বার করতে হবে। একদম একদম ওইটা বলছেন? বাহ, আমি ওইটা বলছি। ধর বললো চিনির দাম 5% বৃদ্ধি পেয়েছে, তাই এক ভদ্রলোক বাজারে গিয়ে এখন আগের থেকে 2 কেজি চিনি কম কিনতে পারেন। তাহলে চিনির আগের দাম কত ছিল, এখনকার দাম কত? কিন্তু এই যে এখন যে অঙ্কটা ডিসপ্লেতে দেখছি সেটা ওটা না, আমি ফ্রেমিংটা কাছাকাছি দেখে গুলিয়ে ফেলেছি। দেখা যাক, চলো 4 নম্বর। ইফ দ্য প্রাইস অফ রাইস ফলস বাই 12.5%, a man can buy 9 kg রাইস ফর রুপিস এত।
than before. If এত পার্সেন্ট রাইস হতো তাহলে সেম সামে কতটা পেত? কি করে করব এটা? প্রকৃত চালের এখানে মূল্যটাই তো x ছাড়া গতি নেই, তাহলে ধরি প্রথমে চালের মূল্য ছিল বা আগে চালের মূল্য ছিল x টাকা প্রতি কেজি, x টাকা পার কেজি। যেখানে x is not equal to 0। এবারে কি হলো, 12.5% হ্রাস পেয়েছে। A man can buy 9 kg of rice for rupees এত। সাড়ে 87 হবে, তাহলে 87.5। আচ্ছা, আগে হ্রাস পাওয়ার পরে দাম কত হয় সেটা বের করি। সুতরাং হ্রাসপ্রাপ্ত দাম, হ্রাসপ্রাপ্ত মূল্য কত এখন? আগে এক্স ছিল, এখন 12.5% কমেছে, এক্স মাইনাস এক্স এর 12.5%, অর্থাৎ সোজা কথা x minus x by 8, that is 7x by 8 টাকা per kg। এবারে বলছি 1260 টাকায় আগে যতটা কিনতো আর এখন যতটা কেনে, এই দুটো পরিমাণের তফাৎ হচ্ছে 9 কেজি। তাহলে 1260 টাকায় আগে প্রাপ্ত চালের ওজন ছিল ফিজিক্সের ভাষায় ঠিক রাখি, ভর ছিল কত? 1260 বাই তাকে রেট দিয়ে ভাগ করব এক্স, এত কেজি। বর্তমানে 1260 টাকায় প্রাপ্ত চালের ভর কত হবে? 1260 বাই এখনকার দাম কত? 7x বাই 8 কেজি। তার মানে 1260 ইন্টু 8 বাই 7x কেজি। প্রশ্নানুসারে এই দুটোর বিয়োগফল সমান 9। 1260 বাই এক্স আর 1260 ইন্টু 8 বাই 7x, এইটা হচ্ছে 9। তাহলে 1260 কমন নিয়ে নি, ওখানে 7x হয়ে যাবে আমার এলসিএম, এইটা। আচ্ছা, পরে তো কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে পরে বেশি পাবো, উল্টোটা করতে হবে। হ্যাঁ স্যার। তাহলে 1200 1260, তাহলে বেশি কখন হবে? সেকেন্ড কেসে 1260 ইন্টু 8 বাই 7x মাইনাস 1260 বাই এক্স, সেটা সমান সমান 9। তাহলে 1260 কমন নি, 7x, এখানে হচ্ছে 8 উপরে আর এখানে 7 ইকুয়াল টু 9। তাহলে 7x সমান সমান 1260 বাই 9, বা এটা তো কাটাকাটি চলে যাবে, 140, x ইকুয়াল টু হচ্ছে 140 বাই 7, 20 টাকা পার কেজি।
এটাই জানতে চেয়েছিল? না স্যার। না, এবারে জানতে চেয়েছে যদি 12.5% হাইক হতো তাহলে এখন আবার পরবর্তীকালে পরে বৃদ্ধিপ্রাপ্ত দাম কত? এক্স প্লাস এক্স এর 12.5%। তার মানে এক্স প্লাস এক্স বাই 8, দ্যাট ইজ 9x/8, এত টাকা প্রতি কেজি। এবারে কি জানতে চেয়েছে যে এতটা হাইক হওয়ার পরে সেম অ্যামাউন্টে কতটা চাল পাওয়া যায়? সুতরাং তাহলে এত টাকা পার কেজি, তার মানে 9/8x কত? 20। হুম। তাহলে 4 দিয়ে 4 5 20, 4 দুগুণে 8, 45, তার মানে 22.5 টাকা প্রতি কেজি। সুতরাং পরে নতুন মূল্যে প্রাপ্ত চালের ভর হবে 1260 ভাগ 45/2, এত কেজি। তাহলে 1260 ইন্টু 2 ডিভাইডেড বাই 45, 9 দিয়ে 28। কাট, 40, 5 9 45, 10 সেটা 40। তাহলে কত হলো আমার? 28 দুগুণে 56 কেজি। এটাই হবে আমার উত্তর। তাহলে এতক্ষণে আমাদের পার্সেন্টেজ শেষ হলো। বেশিরভাগ লেখা পার্সেন্টেজের প্রবলেম গুলোতেই থাকে। অ্যাভারেজও ভালো। Average age of 30 boys in a class is 15 years. One boy aged 20 years left the class, but 2 new boys came in his place, whose ages differ by 5 years. If the average age of all boys now in the class again becomes 15, find the age of the younger of the 2 newcomers. এটা অনেকটা বড়, কি করা যায় বল? এক্সোরই করেছি স্যার। হ্যাঁ, এক্সোরই তো করতে হবে। এবারে একটু ভেবে দাও। ওই কনিষ্ঠতম বালকটির বয়স এক্স বছর ধরেছি, আর অপর বালকটি এক্স প্লাস 5। দাঁড়া, তাহলে ধরি নবাগত কনিষ্ঠতম বালকটির বয়স লিখেছি। নবাগতটা ভালো টার্ম, গুড। নবাগত ছোটটা, তাহলে কনিষ্ঠ কনিষ্ঠতম বালকটির বয়স লিখেছি। কনিষ্ঠতম দেওয়ার দরকার নেই, একটা তো গরিষ্ঠ। কনিষ্ঠ মানেই তো ছোট। লঘিষ্ঠতম হয় না তো রে বাবা, লঘিষ্ঠ মানেই সবচেয়ে ছোট, তার মানে কনিষ্ঠ মানেই সবচেয়ে ছোট। যাই হোক, ভালো টার্ম গুলো নিয়েছিস, নবাগতটা ভালো নিয়েছিস। বালকটির বয়স এক্স বছর, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। একদম, বাহ। নবাগত অপর বালকটির বয়স কত হবে? বা বড়, কনিষ্ঠর থেকে বরিষ্ঠ হয়, বরিষ্ঠ বালকটির বয়স হবে এক্স প্লাস 5 বছর, কারণ তাদের ডিফারেন্স বলেছে 5 বছর। হয়ে গেল। আগে 30টি বালকের অ্যাভারেজ ছিল 15 বছর, তাহলে মোট বয়স কত ছিল? আগে 30টি বালকের
মোট বয়স ছিল 15 into 30 বছর। ব্র্যাকেটে লিখবে যেহেতু মোট বয়স ইকুয়াল টু গড় বয়স ইন্টু বালক সংখ্যা। তাহলে কত ছিল? 15 দুগুণে 3 15 45, 450 বছর হলো। এখন গল্প হয়ে গেছে। এখন কি হয়েছে? 20 বছরের এক পিস চলে গেছে, তাতে গিয়ে সবার উপরে ইম্প্যাক্ট পড়েছে। তাহলে 20 বছরের একজন চলে যাওয়াতে এখন নাম্বার অফ স্টুডেন্ট কত? 29। হ্যাঁ, আর কি হয়েছে? তখন বয়স একটা দিয়ে আবার দুটো এসছে বলে আবার 50 হয়ে, এই 15 হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তাহলে দুদিক থেকে আমাকে অ্যাটাক করতে হবে। আগে হচ্ছে চলে যাওয়ায় কি এফেক্ট পড়লো দেখি। 20 বছর বয়সী বালকটি চলে যাওয়ায় ক্লাস ত্যাগ করায় বর্তমান বালক সংখ্যা 29 জন। তাহলে মোট বয়স কত হবে? তখন এই 29 জনের 450 minus 20। একদম, যেহেতু তার বয়স 20 বছর ছিল, 430 বছর। এখন আবার কজন হয়ে গেছে বালক সংখ্যা? 29 plus 2। একদম। বর্তমানে তাহলে দুজন আসার পর দুজন নতুন বালক আসার পর বালক আসায় বর্তমান বালক সংখ্যা কত? ওই 29 প্লাস 2, 31 জন। তাহলে এখন এভারেজ কত হবে? 430 ছিল 29 জনের বয়স, বাকি দুজনের বয়স আমরা জানি x আর x প্লাস 5। সুতরাং প্রশ্নানুসারে 430 plus x plus x plus 5 একদম সমান হচ্ছে 15 into খুব সুন্দর। 31। 430 ছিল 29 জনের, x ছিল ছোট জনের, x প্লাস 5 ছিল বড় জনের। এই হচ্ছে এখন টোটাল বয়স। টোটাল নাম্বার অফ ইয়ে কত স্টুডেন্ট? 31। এইটাই আবার ব্যাক করেছে 15। এখান থেকে আমাকে এক্স বের করতে হবে। তাহলে 430 প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 31 গুণ 15। 430 প্লাস 2, আচ্ছা এটা 435 করে দেয় একবারে। 435 প্লাস 2x ইকুয়াল টু 5, 465। 15, হ্যাঁ 465। তাহলে 2x সমান সমান 465 বিয়োগ 435, 2x সমান সমান 30, x সমান সমান 30/2, দ্যাট ইজ 15। আমার কাছে কার বয়স জানতে চেয়েছে? ইয়াঙ্গার। সুতরাং কনিষ্ঠ বালকটির কনিষ্ঠ নবাগত বালকটির বয়স 15 বছর।
নেক্সট, একটা a car covers 75, 125, 220, sorry, ছয়টা। A car covers 75 meter, 120 meter, 220 meter, 300 meter and 535 meter in 5 successive minutes from the start. And for the next 5 minutes, maintain the average speed of 33 kilometer per hour. Find the whole distance covered and the average speed of the train in kilometer per hour. বাহ, ভালো অঙ্ক। কি করব বল? স্যার প্রথমে তো 5 মিনিটে টোটাল দূরত্বটা কভার করছে। একদম, তাহলে প্রথম 5টা কনজিকিউটিভ মিনিটের টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করে নি। তারপরে হচ্ছে ওই অ্যাভারেজ স্পিডটা দিয়ে পরের 5 মিনিটেরটা বের করে দিই। টোটাল তাহলে ডিস্টেন্স আমি পেয়ে গেলাম, আর আমার গড় ভেলোসিটি হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এই হচ্ছে আমার ট্র্যাজেক্টরি অঙ্কটা। ভালো কথা। তাহলে পর্যায়ক্রমিক বা প্রথম 5 মিনিটে গাড়ি ছিল, পরে আবার ট্রেন লিখে দিয়েছে। গাড়িটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব সমান সমান কত? 75, 220, 300, 535 আর 120। 120টা ওখানে দেওয়া উচিত ছিল। কত হয়েছে রে? 1200 কত হবে? 1250। 1250 মিটার। পরবর্তী 5 মিনিটে গাড়িটির গড় বেগ 33 কিমি প্রতি ঘন্টা ইকুয়াল টু, তাহলে 33 ইন্টু মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, জানিস তো? তাহলে 3 দিয়ে কাটি, 55/6 মিটার পার সেকেন্ড। সুতরাং পরবর্তী 5 মিনিটে গাড়িটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? 55/6 মিটার যায় প্রত্যেক সেকেন্ডে, তাহলে 5 মিনিট মানে 5 গুণ 60 সেকেন্ড। তাহলে এই হচ্ছে গল্প, এত মিটার। তাহলে 6×10 = 60, এখানে 25 গুণ 11, 2750। 2750 মিটার। সুতরাং সমগ্র যাত্রা পথে আচ্ছা, তার আগে আমরা জানি গড় গতিবেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। একদম।
মোট সময় মোট ভ্রমণ সময় লিখে দে। সুতরাং সমগ্র যাত্রাপথে গাড়িটির গড় গতিবেগ প্রথমে হলো 1250, পরে হলো 2750, ডিভাইডেড বাই ওইদিকে 5 আর 5 10 মিনিট, তাহলে 10 গুণ 60 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। তাহলে কত হবে? টোটাল হচ্ছে 750, 800, 3, 4000 বাই 600, এত মিটার পার সেকেন্ড। এটাকে আবার বলেছে কিলোমিটার পার আওয়ারে নিতে, তাহলে 40 বাই 6, তাকে 18 বাই 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত কিমি প্রতি ঘন্টা। 5 8 40, 3 6 18, তাহলে 24 কিমি প্রতি ঘন্টা। এটা হবে আমাদের ওই জানতে চাই। ও মোট অতিক্রান্ত দূরত্ব জানতে চাইছে না? হ্যাঁ, ওই 4 কিমি আর মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, তো সমান সমান 4000 মিটার বাই 1000 বা 4000 বাই 1000 কিমি। হয়ে গেল। নেক্সট, এটা পেরেছো? রবার্টের অ্যাভারেজ। হ্যাঁ স্যার। বল। Robert's average score for a number of innings was এত। In next 3 innings, he scored এত এত এত, average of all innings was raised by এত। এটা সহজ। ধরি রবার্টের ইনিংস সংখ্যা, ইনিংস সংখ্যা প্রথমে ছিল এক্স, ঠিক আছে, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। এবারে তাহলে তার গড় ছিল, তার গড় রান প্রতি ইনিংসে ছিল, প্রতিটি ইনিংসে ছিল 21.75। সুতরাং তার মোট রান ছিল 21.75 ইন্টু এক্স, তাহলে 2175x বাই 100 কেটে নি, 4 8 7, তাহলে 87x বাই 4। এটা ছিল টোটাল রান। পরবর্তী 3টি ইনিংস খেলার পরে তার রান কত দাঁড়িয়েছে? 28, 34, 37 করে রান করেছে। 1.25 বেড়ে গেছে এবারে। অ্যাভারেজ তো বেড়েছে, পরবর্তী
3টি ইনিংসের পর তার মোট রান কত হবে? 87x/4 প্লাস 28 প্লাস 34 প্লাস 37। আবার তার এই x+3টি ইনিংসের গড় রান কত? আগে যেটা ছিল 21.75, তাতে বৃদ্ধি পেয়েছে আবার 1.25। তাহলে এখন কত? 23। 23। তাহলে সুতরাং এই x+3টি ইনিংসের মোট রান কত হবে? 23 ইন্টু x+3। প্রশ্নানুসারে এই দুটোই ইকুয়াল। হুম 23 into x+3 is equal to 87x/4 প্লাস কত হবে রে এই তিনটে যোগ করে? 99। 99। তাহলে এবারে একটুখানি আমরা সলভে চলে যাই। 23x প্লাস 3 ছিল, 3 তিরিক্ষে 9, 69 ইকুয়াল টু 87x/4 প্লাস 99। তাহলে চলে আসুক এইটা ওইদিকে, ওটা ওইদিকে। 23x মাইনাস 87 দুগুণ 8 equal to 99 minus 69, that is 30। তাহলে এটা কত হবে? 4 3 4 12 99। 92x minus 87x equal to 30। তাহলে 5x equal to 30 into 4, x equal to 30 into 4 by 5। 24। ওটাই জানতে চেয়েছিল তো? না, টোটাল ইনিংস জানতে চাই। মানে 24 প্লাস 3 27। আচ্ছা, তাহলে তার আগের ইনিংস সংখ্যা সুতরাং তার বর্তমান টোয়েন্টি-ফোর প্লাস 3 27টি। এভারেজের লাস্ট অঙ্ক to reach the destination, a man covers whole journey with an average speed of 4 km per hour. If he moves the first part and the second part with a speed of 3 and 4 km per hour respectively, find the average speed to complete the remaining part of the journey if all the parts are equal distance. বল কি করব? স্যার এটা তো আমি মোট দূরত্ব ডি ধরেছি আর প্রতিটা d/3 করে ধরেছি, দিয়ে উইকিং নিয়ম করে দিয়েছি। আর কেউ করেছিস? হুম
মানে গন্তব্যটির মোট দূরত্ব d ধরেছি, তারপরে 3টা অংশে যে d/3 করে বেরোচ্ছে, তার আবার ওই দুটো তো বলে দিয়েছি স্পিড গুলো, আর একটা x কিমি ধরে নিয়েছি। দেখ, প্রথমে আগে ডায়াগ্রাম ঠিক করতে হবে। এটা আমার শুরু, এ থেকে শুরু হয়েছে, বি তে শেষ হয়েছে। টোটাল 3টে ইকুয়াল পার্ট হয়েছে, তাই তো? এটা কি হ্যাঁ, বোঝা গেল অঙ্ক করে? তাহলে এদের নাম দি সিডি। এগুলো প্রত্যেকটা এক্স 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 করে হোক। বেশ, তাহলে এটাই এবার কথায় লিখবো। ধরি মোট যাত্রাপথ এবি ইকুয়াল টু এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 3x কিলোমিটার। তাহলে এটা আমার ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা রিমেইনিং পার্ট অর্থাৎ থার্ড পার্ট। প্রথম পার্ট গেছে, প্রথম অংশে বা প্রথমার্ধে মোট অতিক্রান্ত দূরত্ব এক্স কিমি, এখান থেকে এইটুকু। এসি হচ্ছে আমার ফার্স্ট পার্ট। প্রথমার্ধের গতিবেগ কত? 3 3 কিলোমিটার কিমি পার পার আওয়ার। আওয়ার, প্রতি ঘন্টা। হুম। সুতরাং প্রথমার্ধে ভ্রমণ সময় পার সেকেন্ড লেখা না, কেএমএস লেখা তো। কিমি পার সেকেন্ড না, ওটা কিমি এস। ওই 3 কেএমএস লেখা। না, ওটা ও 3 কিমি আচ্ছা, পার আওয়ার। পার আওয়ারটা কথায় আছে না? এই দেখ, 3 কিমিস পার আওয়ার। তাহলে ভ্রমণ সময় কত হবে? x/3, এত ঘন্টা। পরবর্তী ক্ষেত্রে আবার এতটা লেখার দরকার নেই, লিখে অনুরূপে দ্বিতীয়ার্ধে কোন সময় কত হবে? x/4। x/4 ঘন্টা। দ্বিতীয়টা আপনাকে ধরতে হবে। তৃতীয়টা আমাকে ধরতে হবে। এইবারে বলেছে ধরি তৃতীয়ার্ধে তার ভ্রমণ সময় গতিবেগও ধরতে পারিস, ডিরেক্ট টিও ধরতে পারিস। না, গতিবেগটাই ধর, সেটাই ভালো হবে, সবকটা একই আছে যখন। তার গতিবেগ y কিমি পার ঘন্টা হুম। প্রতি ঘন্টা। সুতরাং তৃতীয়ার্ধে তার ভ্রমণ সময় কত? x/y ঘন্টা। এবারে গড় গতিবেগের ওই জিনিসটা লিখে দিবি। আমি যেহেতু আগের 2-3টে প্রশ্নে লিখেছি, আর লিখতে ভালো লাগছে না। গড় গতিবেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এটা লিখবি। তাহলে প্রশ্নানুসারে কি? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3x, আর মোট সময় কত?
একটা হচ্ছে x/3, একটা হচ্ছে x/4, একটা হচ্ছে x/y। ঠিক, হুম। এইটা হচ্ছে আমার টোটাল গড় বেগ। এইবারে এই গড় বেগটাই বলেছে 4, প্রশ্নে বলে দিয়েছিল যে হুম। টোটাল অ্যাভারেজ স্পিড আমার 4 কিলোমিটার/আওয়ার মেনটেন করতে হবে গোটা হোল জার্নিতে। তাহলে এখানে আমি 3x আর এখানে x যদি কমন নিয়ে নিই 1/3 প্লাস 1/4 প্লাস 1/y। x আর y দেখে অনেকে ঘাবড়ে যাবে, কিন্তু x টা কেটে বেরিয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে যেহেতু x নট ইকুয়াল টু 0, এটা x কেটে বেরিয়ে গেল। তাহলে 3/4 ইকুয়াল টু দাঁড়ালো 1/3 প্লাস 1/4 প্লাস 1/y। এখান থেকে আমি y পেয়ে যাব। তাহলে 1/y সমান সমান কত? 3/4 মাইনাস 12, 3 আর 4 7, এখানে একবারে করে দিই, 2 এর 12, 1 এর 6, তাহলে y ইকুয়াল টু 6। তাহলে তৃতীয়ার্ধের গতিবেগ চেয়েছে। হ্যাঁ হ্যাঁ। ছ কিমি পার ঘন্টা। তাহলে এই গেল আমাদের গল্প। এবারে তো এইগুলো এখানে কি লিখবো বুঝে উঠতে পারছি না। এখানে একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নের জায়গায়, যেখানে কিছু দেওয়া নেই, এইটাকে এক্স ধরলাম। ওটাই লিখেছি, ওই লুপ্ত পদটি এক্স ধরেছি। লুপ্ত পদ বা অদৃশ্য পদ যেটাই বলিস, লুপ্ত পদটাই ছোট হবে। লুপ্ত পদটি হলো এক্স। তাহলে 15 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্রশ্নানুসারে তাহলে কি? 15 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 21 স্কোয়ার হলো। তাহলে এখান থেকে এবার সিম্পলিফাই করা যায়। একটা জিনিস করলে সুবিধে হবে, সেটা হচ্ছে 15 স্কোয়ারটাকে এই দিকে রাখলাম। 15 স্কোয়ার 225 আমার মনে আছে, মাইনাস এক্স স্কোয়ার সেইটা সমান সমান 21 স্কোয়ার মাইনাস 17 স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি 225 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 21 প্লাস 17, 21 মাইনাস 17। যদি ইচ্ছে না হয় এটা অ্যাভয়েডও করতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু এটার অবয়ব বাড়াতে চাইছি, সেই জন্য এইগুলো একটু ইমপ্লাই করলে ভালো হয়। এটা দিলাম কেন? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা একটু কায়দা মারার জন্য, আর কিছু না। যদি ডিরেক্ট করতে চাস তাও করতে পারিস। কথা বোঝাতে পারলাম? Yes, sir. তাহলে এটা কি হবে? 225 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হবে অ্যাকচুয়ালি তো এটা হয় 21 স্কোয়ার 441, আর এটা হয় 289। তাহলে কত হবে? 2 এটা রেখে 9, 5, 152। তাহলে 152 আর এইদিকে 225। এক্স স্কোয়ার কত হবে? দুশো পঁচিশ থেকে 152 বাদ দে। স্যার ওখানে তো এক্স ধরতে বলেছে, এক্স স্কোয়ার কেন করছে? ও সরি সরি সরি, ঠিক বুঝেছিস, ভুল করে ফেলেছি আমি। লুপ্ত পদটি তো এক্স ধরলাম, এক্স স্কোয়ার ধরলাম কেন? তাহলে বেরিয়েই গেছে আমাদের কত হলো? 73 হবে। এক্স ইকুয়াল টু 73। তাহলে যতটা বাড়ানো যায় নিজের মতো করে বাড়ানোর চেষ্টা করব, না হলে বাড়াবো না।
এগুলোর তো আর কিছু হ্যাক নেই। এইখানটাতেও এক্স ধরবো, এখানটাতেও এক্স ধরবো, দিয়ে করব। আর যেখানে যেখানে ফর্মুলা ইউজ হবে পাশে ব্র্যাকেটে ফর্মুলা লিখে দিবি। যেমন এটা দেখতে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তো এইটাকে একবার এক্সপ্যান্ড করে লিখে দিবি, তাহলেই দেখবি অনেকটা ভলিউম বেড়ে গেছে। আর কিছু করণীয় নেই আমাদের, এইটাই। করিয়ে কি দিতে হবে না? এগুলো তো পারবি, এগুলো তো বাচ্চাদের অঙ্ক, কি করব আর। হবে তো নাকি? হ্যাঁ স্যার হয়ে প্রকাশ হ্যাঁ, ওখানেই সেটা যাও। হবে। চল ঠিক আছে তাহলে, এই উইকে তাহলে পরীক্ষা। বুধবারে আমি মডিউল 2 টেস্ট আপলোড করে দিচ্ছি, দাও ভালো করে, চেক করে দেবো। চলো তাহলে, আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে বলো, নাহলে ছেড়ে দিচ্ছি। ওকে, চলো।